এক টপিকের নাম হচ্ছে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। বন্ধ্যাত্ব বলতে বোঝায় বিয়ের পর কয়েক বছর কেটে গেল, স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তান নিতে চাচ্ছে, তারা ট্রাই করছে, বাট স্ত্রী কনসেপ্ট করছে না। ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে ইনফার্টিলিটি। এখন সমস্যা স্ত্রীর মধ্যেও থাকতে পারে, আবার হাজবেন্ডের মধ্যেও থাকতে পারে। টাইপস অফ ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব দুই ধরনের। প্রথমত কি আছে, প্রাইমারি ইনফার্টিলিটি বা প্রাথমিক বন্ধ্যাত্ব। বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনো গর্ভধারণ না হওয়াকে প্রাথমিক বন্ধ্যাত্ব বলে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যাত্ব। সেটা কি, কোনো মেয়ে প্রথমবার কনসেপ্ট করেছিল, বাচ্চা হয়েছে, ধরেন একটা বাচ্চা আছে, এখন দ্বিতীয়বার সে বেবি নিতে চায় কিন্তু আর কনসেপ্ট করছে না। দ্যাট ইজ হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যাত্ব। এখন এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণ কি হতে পারে? দেখেন, বন্ধ্যাত্ব স্বামী বা স্ত্রী যে কোনো একজনের বা উভয়ের কারণেই হতে পারে, কিন্তু আমাদের সমাজে অন্যায়ভাবে শুধুমাত্র স্ত্রীদেরকে দোষারোপ করা হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতেও উৎসাহিত করা হয়, যেটা অন্যায়। দেখেন, স্বামীর কারণে কিভাবে বন্ধ্যাত্ব হতে পারে। স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে, একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে সহবাস করবে, প্রতি মিলি সিমেনের মাঝে 4 থেকে 11 মিলিয়ন স্পার্ম বা শুক্রাণু থাকতে হয়। ধরেন সিমেনে স্পার্ম কাউন্ট, স্পার্ম নর্মাল, এটাকে বলে নর্মোজোস্পার্মিয়া, নিম্নে 4 কোটি থাকতে হবে। এর কম থাকলে বুঝবেন যে ওই পুরুষের দ্বারা বাবা হওয়া সম্ভব নয়। তাহলে বাবা হওয়ার জন্য দরকার হচ্ছে একটা স্পার্ম বা শুক্রাণু, কিন্তু ফ্লো দরকার হচ্ছে নিম্নে 4 কোটি। মিনিমাম 4 কোটি শুক্রাণুর ফ্লো লাগবে। কি চমৎকার একটা মেকানিজম মহান সৃষ্টিকর্তার। এই 4 কোটির কম হলে কিন্তু 3 কোটি, 3.5 কোটি। চিন্তা করেন, 3 কোটি 3.5 কোটি স্পার্ম আছে সিমেনের মধ্যে, 1 মিলির মধ্যে, তাও হবে না, মানে হওয়া কঠিন, তখন রিস্ক জোনে চলে যায়। সো দ্যাট স্বামীর কারণে বন্ধ্যাত্ব, স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে, তারপরে মৃত শুক্রাণু বা শুক্রাণুবিহীন বীর্যের কারণে, মানে সিমেন আছে, সিমেনের মধ্যে স্পার্ম নাই, স্পার্ম আছে, স্পার্ম মৃত। মিনিমাম ধরেন অন্তত 60% স্পার্ম জীবিত থাকা লাগবে, সুস্থ থাকা লাগবে আর কি। একটি অন্ডকোষ জন্মগতভাবে না থাকলে, প্রতিটা পুরুষের 2টা অন্ডকোষ, একটা নাই, তার মানে সেখানে তার সিমেন প্রোডাকশন কম হবে, স্পার্ম প্রোডাকশন কম হবে। অন্ডকোষের প্রদাহ, অন্ডকোষে কোনো ইনফেকশন থাকলে সেই কারণে কিন্তু অন্ডকোষের সমস্যা হয়, সমস্যার কারণে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। মাম্পস বা গলা ফোলা রোগ, চিন্তা করে ভাইরাসজনিত রোগ, মাম্পস রোগ হয় গলায়, কিন্তু এই ভাইরাসটা অ্যাটাক করে তার অন্ডকোষকে, সিমেনের মধ্যে স্পার্ম কাউন্ট কমিয়ে দেবে। তারপরে হচ্ছে বিকৃত শুক্রাণু থাকলে, শুক্রাণু আছে কিন্তু অসুস্থ, দুর্বল, কাজ করতে পারে না। তারপর হচ্ছে যৌন ক্রিয়ায় অক্ষম হলে, স্বামীর ক্ষেত্রে এটা, শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় টেম্পারেচার অন্ডকোষে রক্ষা না হলে, অর্থাৎ অন্ডকোষের সমস্যা থাকলে। এবার গনোরিয়া, গনোরিয়া কিন্তু খারাপ একটা রোগ, মারাত্মক ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে সকল পুরুষের বহুগামিতা সব তাদের এটা হয়, এবং এই কারণে কিন্তু তার পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। তাহলে একজন পুরুষের কারণেও ইনফার্টিলিটি হতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে। আবার একজন স্ত্রীর কারণেও, সমস্যার কারণেও ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যাটা হতে পারে। যেমন দেখেন, যদি জরায়ুর আকার ছোট হয়, ডিম্বাশয় বা ওভারি সঠিকভাবে কাজ করে না, সেখান থেকে ওভাম বা ডিম্বাণু আসে না, মাসিক ঠিক মতো হয় না, উল্টাপাল্টা, বংশগত কারণে তার বংশে হয়তো কেউ না কেউ ছিল যার বাচ্চা হয়নি কখনো, ওই ডিএনএ ক্যারি করে, অনেক সময় হয় এরকম। জরায়ুর মধ্যে টিউমার হলে সমস্যা হতে পারে। উল্লেখিত কারণগুলো ছাড়াও নারীর, ধরেন যদি আজকে পিরিয়ড হয় বা মাসিক হয়, মাসিকের 14তম দিনে, 2 দিন আগেও হতে পারে, পরেও হতে পারে, তবে মাসিকের 14তম দিনে তার ওভারি থেকে ওভাম বা ডিম্বাণু আসে। এখন কোনো নারীর ওভারিতে কোনো রোগ আছে, কোনো সমস্যা আছে, ওভারি থেকে প্রপারলি ওভাম রিলিজ হয় না, সেক্ষেত্রেও তার সমস্যা হতে পারে। আবার স্বামী স্ত্রী আলাদা আলাদাভাবে বাস করে, তাহলে তো সব সুস্থ থাকলেও বাচ্চা হওয়ার কোনো বুদ্ধি নাই। কি কি কারণে ইনফার্টিলিটি হতে পারে আমরা জেনেছি।
কিন্তু আসলে মুখের কথায় তো কাজ হবে না। আসলেই কোনো সমস্যা আছে কিনা, বা কার মধ্যে কোনো সমস্যা আছে বা কার মধ্যে নাই, বিষয়টা তো আইডেন্টিফিকেশনের একটা ইস্যু থেকে যায়। যে কারণে আমরা একজন স্ত্রীর জন্য কোন পরীক্ষা নিরীক্ষা দিতে পারি এবং একজন স্বামী বা হাজবেন্ডের জন্য কোন পরীক্ষা নিরীক্ষা দিতে পারি বা লাগবে পরীক্ষা নিরীক্ষা, সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেবো। দেখেন, এটি হচ্ছে মা জাতি। আমরা তাকে আগে কষ্ট দিতে চাই না। মায়েদের প্রতি সম্মান রেখে, মা বোনদের প্রতি সম্মান রেখে আমরা কি করব, নারীর প্রতি সম্মান প্রদর্শন করব। আমরা আগে হাজবেন্ডের কোনো সমস্যা আছে না পরীক্ষা করে দেখব। হাজবেন্ডের যদি নর্মাল আসে তখন স্ত্রীর আমরা পরীক্ষা করব। এটা সুন্দর একটা ওয়ে। একসাথেও করা যায়, যদি আলাদা আলাদা করে আগে হাজবেন্ডের করব, তারপরে স্ত্রীরটা করব।